ওর কথা হচ্ছে এই হিজবুত তাহরীর মহসিন স্যার যেটা বলেছেন, হ্যাঁ, তারা সবাই উচ্চ শিক্ষিত, তারা স্যুট এন্ড বুটেড পরা লোক। কিন্তু আমরা এই যে ঐদিন যে আমরা রাস্তায় যেটা দেখলাম, তারা আমরা কিন্তু ওই হিজবুত তাহরীরকে দেখি নাই। যখন নির্ধারণ হবে, যখন মামলা কোর্টে উঠবে, তখন তারা যদি বলে, তখন তারা বলতে পারবে না যে আমরা তো, আমাদের তো সাক্ষী নেওয়া হয় নাই। অ্যাকচুয়ালি তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে সাক্ষী নেওয়া হয় নাই। বাট এটা একটা ফর্মালিটিস। বাট আমি মনে করি না যে শেখ হাসিনা সহ তারা কেউ এখানে আসবে। আর শুধু ইসলামিক দলগুলো স্ট্রং বিরোধী দল হতে পারবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে ছাত্রদের একটা ভালো পটেনশিয়াল আছে, তাদের রাজনৈতিক ইয়া করার জন্য একটা ঐতিহাসিক ভিত্তিও আছে। একটা আগস্ট বিপ্লবের উপরে একটা নতুন দল গঠন করতেছে। আমি হিজবুত তাহরীর সম্বন্ধে যেটা বলবো, আমি অ্যাকচুয়ালি যখন হিজবুত তাহরীর নিষিদ্ধ হওয়ার পরে 2011 সালে, আমার সব মাসটা মনে নাই, আমাদেরকে আমি তখন ঢাকার আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক, তখন আমাকে ডিজিএফআই তে একটা ব্রিফিং এ অ্যাটেন্ড করতে বললো, হোল ডে ব্রিফিং। এটা হচ্ছে যে MI6 এর মানে ব্রিটেনের MI6 এর তিনজন ছিল, একজন মহিলা, দুজন পুরুষ। এর মধ্যে একজন ছিল হচ্ছে হিজবুত তাহরীর সদস্য, যে হি ওয়াজ লেটার কনভার্টেড টু MI6। তো ওনারা এসে আমাদেরকে একটা ব্রিফিং দিচ্ছিলেন যে হোয়াট ইজ হাউ, মানে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হিজবুত তাহরীর। তা হিজবুত তাহরীর তখন পর্যন্ত বাংলাদেশেই তখন নিষিদ্ধ ছিল। বাট সম্ভবত বাংলাদেশে, ইন্দোনেশিয়া, আর এটাকে আমি মানে ইয়া থেকে, বেঙ্গল থেকে বলতে চাই না। বাট লন্ডন বা অন্যান্য জায়গায় যে সমস্ত হিজবুত, তারা কিন্তু নিষিদ্ধ না। তাদের হিজবুত তাহরীর মেইন ইয়াটা হচ্ছে তারা ইসলামিক খেলাফত চায়। কিন্তু খেলাফত চাওয়ার জন্য তারা কিন্তু কোনো হোস্টাইল কোনো হোস্টাইলিটির মাধ্যমে করতে চায় না। সেটা হচ্ছে তারা যেটা করে, তাদের ইনকামের একটা 10% তারা ওই হিজবুত তাহরীর যে ফান্ডে, ওখানে তারা দিয়ে দেয়। এবং তারা মানুষকে জনমত বৃদ্ধি করার চেষ্টা করে বিভিন্ন জায়গায়। কিন্তু ব্রিটেন আমাদেরকে, ব্রিটেন প্লাস হচ্ছে তখন তো ওয়ার অন টেররের জন্য ব্রিটেন, আমেরিকা, ইন্ডিয়া সব এক ছিল। তারা আমাদেরকে কনভিন্স করছে যে তারা প্রথমে খেলাফতটা শুরু করবে এই যে কোনো একটা মুসলিম কান্ট্রি দিয়ে, এবং প্রবাবলি এটা বাংলাদেশ দিয়া হতে পারে, যেহেতু এখানে এদের ইয়াটা বেশি। অতএব তারা চেষ্টা করবে দেশের জনগণকে ইয়া করে ক্ষমতা নিয়ে পরবর্তীতে এই খেলাফত ওয়ার্ল্ডে ইয়া করে। এইটার জন্য তখন আমার যদ্দূর মনে পড়ে, তখন আমি ওই হিজবুত তাহরীর তাকে অনেক কোশ্চেন করেছিলাম। অনেক কোশ্চেনের অ্যান্সার ঠিক মতো জবাবও দিতে পারে না, আমার এখন ডিটেলস মনে নাই। বাট মোট কথা হচ্ছে এই হিজবুত তাহরীর মহসিন স্যার যেটা বলেছেন, হ্যাঁ, তারা সবাই উচ্চ শিক্ষিত, তারা স্যুট এন্ড বুটেড পরা লোক। কিন্তু আমরা এই যে ওই দিন যে আমরা রাস্তায় যেটা দেখলাম, তারা আমরা কিন্তু ওই হিজবুত তাহরীরকে দেখি নাই। দিস ইজ এ বি টিম অফ ইন্ডিয়া। জাস্ট এইটাই আমি বলতে চাচ্ছি আর কি। আরেকটা জিনিস, মানে মহসিন স্যার বললেন না, কিন্তু আমি এটা উল্লেখ করতে চাই যে মহসিন স্যার হচ্ছে আওয়ামী লীগ সরকারের একজন ভিকটিম। উনি শুধু জেলে ছিলেন এটা বলেছেন। এবং আহ, মানে 300-র কাছাকাছি অফিসার অ্যাপ্লাই করেছিল অনেকেরটা, যা শুধু হাসান নাসির স্যার যেরকম একটা শোতে বলেছে যে বিভিন্ন লোকজনকে, এই যারা যারা ভারতের এগেনস্টে কথা বলে বা আহ, এই সরকারের বা হাসিনা সরকারের এগেনস্টে কথা বলে, তাদেরকে দিচ্ছে না। এবং মহসিন স্যার হচ্ছে তাদের মধ্যে একজন। তার রিটায়ারমেন্টটা এখনো দিচ্ছে না, কিন্তু মেজর মুনির ছিল আমেরিকাতে, সে ফেরত গেছে, তারটা দিয়ে দিচ্ছে। এবং উনি যেটা করতেছে সেটা হচ্ছে যারা যারা তাদেরকে প্রত্যেককেই ইয়া দেওয়া হচ্ছে, টোপ দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে, ডেকে বলা হচ্ছে। ওটা কে করতেছে? জেনারেল ওয়াকার এটা করতেছে। এবং জেনারেল ওয়াকার যে ভারতীয় ইন্টারেস্টে করতেছে, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। বাট আমরা খুব আপসেট এর মধ্যেই এক পার্টিকে, যারা আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলি, দে আর ম্যানিপুলেটেড বাই ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এবং যারা ম্যানিপুলেটেড হচ্ছে না, তাদেরকে এখন ওই বট বট বাহিনীকে ফেস করতে হচ্ছে। আচ্ছা, আর এই যে যেটা বললেন যে 15 জন আর 13 জন সাক্ষী দিতে যেটা বলা হয়েছে, আমার ধারণা এরা তো ম্যাক্সিমাম লোকজনেই আহ, আছে ভারতে। ভারতে আছে কিছু, আছে বা ইউরোপীয় এবং আমেরিকার দিকে আছে কয়েকজন। আমার মনে হয় না এরা সাক্ষী দিবে। বাট এরা যদি সাক্ষী দিতে চায়, কারণ এদের এদের কাছে তো ভাইটাল কোনো কিছু নাই, তারা প্রথমেই বলবে যে এই কি বলে, প্রফেসর ইউনূসের সরকার হচ্ছে এটা ম্যানিপুলেটেড সরকার, তারা এতগুলো পুলিশ খুন করেছে, এই যে মানে যেটা আওয়ামী লীগের বয়ান, যেটা এটা কন্টিনিউ হুম। করবে। তো আমার আমার মনে হয় না যে তারা ইয়া করবে। বাট কথা হচ্ছে একটা লেজিটিমেট ইনভেস্টিগেশনের জন্য তাদের ইনভেস্টিগেশন, তাদের ইয়াটা দরকার আছে। এবং তারা মানে আমি বলবো এই এখানে যে পিলখানা কমিশন যেটা আছে, তারা মানে অফিসিয়ালি কাজটা করে খুব মানে সিস্টেমেটিকলি করে এটা ভালো করেছে। এটা একটা উদাহরণ হবে যে তাদেরকে ডাকা হয়েছিল, পরবর্তীতে যখন ডেথ সেন্টেন্স হবে বা বা ওই মানে তারা যে ধরনের
শাস্তিযোগ্য যে আদালতের মাধ্যমে বা যখন নির্ধারণ হবে, যখন মামলা কোর্টে উঠবে, তখন তারা যদি বলে, তখন তারা বলতে পারবে না যে আমরা তো, আমাদের তো সাক্ষী নেওয়া হয় নাই। অ্যাকচুয়ালি তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে সাক্ষী নেওয়া হয় নাই। বাট এটা একটা ফর্মালিটিস, বাট আমি মনে করি না যে শেখ হাসিনা সহ তারা কেউ এখানে আসবে আর কি। এটাই বলতে চাচ্ছি আমি। অ্যাকচুয়ালি মহসিন স্যারের কথাটা ইকো করবো, যে বর্তমানে যে ছাত্র রাজনীতি যেটা তারা নতুন দল করেছে, আমি এটা শুভাকাঙ্ক্ষী। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে, তাদের ভিতরে যে দ্বন্দ্বটা খুব প্রকটভাবে, হয়তোবা এখন সোশ্যাল মিডিয়ার কারণে নর্মালি একটা দল গঠন করতে হলে একটু ইন্টারনাল পলিটিক্স থাকবে, বাট তাদের মধ্যে এটা মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে হয়তোবা সোশ্যাল মিডিয়ার কারণে। বাট ওই তারা যদি বৈষম্য বিরোধী হয়, আমি ওইটাই বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটির পার্টিসিপেশনটা আর একটু ভালো হলে তাদের ক্রেডিবিলিটি আরো বাড়তো। এবং আমি মনে করি যে তাদের বয়স অনেক কম, এবং যেটা আছে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে প্রজ্ঞা। জ্ঞানটা আমি বই পড়ে অর্জন করতে পারবো, কিন্তু প্রজ্ঞাটা করার জন্য এক্সপিরিয়েন্স দরকার। এক্সপিরিয়েন্স করতে হলে তার বয়স হইতে হবে। সে 26 বছর বয়সে 50-60 বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। সো আমি মনে করি এই দলটার মধ্যে অভিজ্ঞ সাবজেক্ট স্পেশালিস্ট বলতে আমি বুঝাচ্ছি যে একটা দেশ পরিচালনা করতে হলে যাদের ইকোনমিস্টের দরকার হয়, স্ট্র্যাটেজিক ইয়ার হয়, যারা আইন শৃঙ্খলা বাহিনী, আমলা, বিভিন্ন ধরনের স্পেশালিস্টের দরকার হয়। আহ, এই স্পেশালিস্টের ইয়াগুলোতে তাদেরকে ইয়াং রিক্রুট না করে তাদেরকে অভিজ্ঞ লোকজনকে রিক্রুট করতে হবে। এবং তো পরবর্তীতে তাদের ক্রেডিবিলিটি আমরা পাকিস্তানে অ্যাকচুয়ালি দেখেছি, সে এবারে কিভাবে ইমিডিয়েটলি ইমরান খানের দলটা কাম আপ হয়েছে। দুইটা তাদের দুইটা ইয়ার পাকিস্তান পিপলস পার্টি আর একটা, যেটা দুইটা পার্টির পাশাপাশি যেভাবে উত্থান করেছে, উত্থান সম্ভব যদি সঠিক গাইডলাইন পায়। আমি ওদের সবচেয়ে বড় সাপোর্টার এই কারণেই যে তাদের মধ্যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতি হচ্ছে এন্টি ইন্ডিয়ান, যে ভারত আমাদের সাথে যে দাদাগিরিগুলো করেছে, এটার এগেনস্টে কথা বলবে, তারাই জনগণের কথা বলতেছে। এটা অলরেডি জনগণের মধ্যে বুঝে গেছে, কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আমার মনে হয় এখনো জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছে না। এবং আমাদের সাথে যেটাই হয় ভবিষ্যতে, আওয়ামী লীগের সরি ভারতের সাথে যে সম্পর্কটা হবে, এটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট রিলেটেড। এখানে যদি আমাদেরকে এই যে এখন আমরা দেখতেছি পাকিস্তান থেকে আমাদের অনেক মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসতেছে, কি জন্য? কারণ দে গিভ আস এ গুড ডিল, এবং অন্যান্য দেশগুলো দিচ্ছে। এবং এই কারণে কিন্তু আমরা ভারত থেকে এখন পেঁয়াজ বা অন্যান্য জিনিস আমদানি করতেছি না। সো ভারতকে বুঝতে হবে যে তারা এটার জন্য লুজ, আমরা যেটা করতেছি তারা তারা আরো বেশি করতেছে। সো এই দুইজনের ট্রেড ডেফিসিট অ্যান্ড আদার থিং, এটা সাম্যের ভিত্তিতে হতে হবে। এবং এটা যে নতুন রাজনৈতিক দল আনবে, এবং আমি মনে করি যে বর্তমান প্রফেসর ইউনিসের দল অ্যাটলিস্ট ফরেন পলিসি এবং ডিলিংস উইথ ভারতের সাথে যে ডিলিং করতেছে, এটা সঠিক পথে আছে। এবং আমি অ্যাকচুয়ালি চাই যে আমরা সবাই এখন বুঝতে পারি, যারা বাংলাদেশের অ্যাটলিস্ট 50 ইয়ার্স অ্যাবভ হয়েছি, যে বর্তমান পরিস্থিতিতে আমি নিজে যেহেতু সেনাবাহিনীতে থাকাকালীন কয়েকটা রাজনৈতিক অ্যাকচুয়ালি জরিপ করেছিলাম কয়েকটাতে। সো সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে বর্তমান যে রাজনৈতিক যে ভ্যাকুয়াম আছে, এটার মধ্যে বিএনপি হয়তো খুব ইজিলি চলে আসবে, এবং ইজিলি চলে আসলেই তাদের একটা একটা ফিউচারে একটা আরো মানে ফ্যাসিস্টের কাছাকাছি হওয়ার সুযোগ থাকবে। সেটা না করার জন্য যেরকম সংস্কার যেরকম জরুরি, সেই একইভাবে আমাদেরকে জরুরি হচ্ছে যে এই যে তাদেরকে বোঝা যে এবং তার জন্য একটা বিরোধী দল থাকতে হবে, যেটা একটা স্ট্রং বিরোধী দল। এবং স্ট্রং বিরোধী দল হইতে হলে শুধু ইসলামিক দলগুলো স্ট্রং বিরোধী দল হতে পারবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে ছাত্রদের একটা ভালো পটেনশিয়াল আছে, তাদের রাজনৈতিক ইয়া করার জন্য একটা ঐতিহাসিক ভিত্তিও আছে, একটা আগস্ট বিপ্লবের উপরে একটা নতুন দল গঠন করতেছে। বাট এইটাকে আমি মনে করি যে রাজনৈতিক দলও একটা মার্কেটিং, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা এখন আমি বলবো ফেল করতেছে। লোকজনের ভিতরে তাদের ভালোবাসা থাকলেও তারা যখন প্রতিটা ডিস্ট্রিক্ট পর্যায়ে যাচ্ছে, তাদের যে ভালো ভালো লোককে এটার সাথে সংশ্লিষ্ট করা, এটা তাদের করতে হবে। তাহলেই আমরা ফিউচারে অ্যাটলিস্ট প্রথমবারই তাদের সাফল্য আমরা দেখবো না, কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে যেন তারা দাঁড়াতে পারে, এটাই হচ্ছে আমার আশা আর কি। এখন সবগুলো চ্যালেঞ্জ তো আছে, বাট আমি মনে করি যে আহ নির্বাচনটা এখন হোক, 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, যেটাই হোক, এই নির্বাচনটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা না করতে পারি,
তাহলে বাংলাদেশের ফিউচার রাজনৈতিক পরিস্থিতি মানে আমরা অ্যাকচুয়ালি ঠিক করতে পারবো না আর। মানে এটার যে ইকুইলিব্রিয়ামটা যে লস হয়েছে, ওইটা আর আমরা মানে আর্মিতে আমরা বলি বাবল সেন্টারে আনতে পারবো না। এটা এমন একটা সিচুয়েশন হবে। সো এখন আমাদের উচিত যে কোনো সিচুয়েশনে যে আগামী নির্বাচনটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এটা এনশিওর করা। এবং আমি মনে করি জেনারেল ওয়াকার যদি ক্ষমতায় থাকে, তখন যদি হয়, তখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার চান্সটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। ধন্যবাদ।